সরকারি বাংলা কলেজ সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি ডক্টর আহমেদ হাসান আল বাকার পুরো সময়টা জুড়ে তোমাদের সাথে থাকব। তো আজ 5 ডিসেম্বর 2020 এই তারিখের আজকে আমাদের যে অনলাইন ক্লাসটি নেয়ার কথা, আর সেটি হচ্ছে অ্যাডভান্স সোশ্যাল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর অংশ থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজ আমি তোমাদেরকে সম্ভবত চ্যাপ্টার 2 থেকে আলোচনা করব, অ্যাডভান্স সোশ্যাল রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্স থেকে। তো আজকে ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের মাস্টার শেষ পর্বের বিভিন্ন বিষয়ের ক্লাস ইতোমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে। বিশেষ করে আমার যে স্ট্যাটিস্টিক্স এবং অ্যাডভান্স রিসার্চের যে অংশটুকু, সেই অংশটুকু আমরা প্রায় শেষ করে ফেলেছি। আমাদের এখানে মোট 5টি চ্যাপ্টার আছে। 5টি চ্যাপ্টার থেকে আমরা অনেকগুলি ক্লাস 12-13টি ক্লাসে আলোচনা করেছি যে আমরা কিভাবে সামাজিক গবেষণা করতে হবে, সামাজিক গবেষণার কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য, সামাজিক গবেষণার কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয়, কিভাবে ডেটা প্রেজেন্টেশন করতে হয়, ডাটা কালেকশনের মেথড, ডাটা উপস্থাপনা এবং ডায়াগ্রাম, লেখচিত্র, বিভিন্ন আইটেম সম্পর্কে আলোচনা করেছি। রিসার্চ ডিজাইন সম্পর্কে আলোচনা করেছি। তো আশা করি তোমরা জিনিসগুলি খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা হয়তো আর মাস্টার্স শেষ পর্বের ক্লাস বেশি দূর কন্টিনিউ করতে পারবো না, কারণ তোমাদের যখন এই কোভিড-19 সিচুয়েশন চলে যাবে এবং আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই আমরা তোমাদের ক্লাসটি স্থগিত করব এবং নতুন যারা মাস্টার্স ভর্তি হবে এবং কয়েকদিনের মধ্যে হয়তো তারা চলে আসবে, তাদের ভর্তি কার্যক্রম চলছে। তো সেই কার্যক্রম যখন শেষ হবে তখন তাদেরকে আমরা ক্লাসে স্বাগত জানাবো এবং তোমাদেরকে আমরা বিশ্রামে পাঠিয়ে দেবো যতদিন পরীক্ষা না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমি ওভারঅল একটি ক্লাস নিব, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 2 থেকে সেখানে আছে রিসার্চ প্রবলেম এবং রিভিউ অফ লিটারেচার। রিসার্চ প্রবলেম এবং রিভিউ অফ লিটারেচার, এই বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সাথে সারাক্ষণ থাকব। তো আমরা জানি যে সামাজিক গবেষণা হচ্ছে সমাজ থেকে আমরা যে বিষয়গুলি সূক্ষ্মভাবে অনুসন্ধান করি, অর্থাৎ কোনো অজ্ঞাত বিষয়কে জানার মাধ্যমে জানার জন্য আমরা পুনর্বার যে সার্চ করি বা গবেষণা করি, সেটির সম্মিলিত রূপই হচ্ছে সামাজিক গবেষণা। তো এই সামাজিক গবেষণা করতে গিয়ে আমরা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে, সেটি হচ্ছে সোশ্যাল রিসার্চ প্রবলেম বা সামাজিক গবেষণা সমস্যা। তো গবেষণা সমস্যা, এই বিষয়গুলি আমরা আলোচনা করার আগে জানতে হবে যে গবেষণা সমস্যাটা কি। অর্থাৎ গবেষণা সমস্যাটা হচ্ছে আমি যে বিষয়ের উপরে গবেষণা করব, অর্থাৎ যে শিরোনামটির উপরে আমি গবেষণা করব, ওই শিরোনামটি নির্ধারণ করা এবং ওই শিরোনামটি বাছাই করার প্রক্রিয়াটাই হচ্ছে রিসার্চ প্রবলেম। একটি সামাজিক গবেষণার যদি রিসার্চ প্রবলেম বা গবেষণা সমস্যা যদি ভালো না হয়, বৈজ্ঞানিক না হয়, তাহলে কিন্তু আমার কি হবে, একটি ভালো গবেষণা হবে না। তো ভালো গবেষণা করতে হলে অবশ্যই আমার রিসার্চ প্রবলেম বা
গবেষণার সমস্যাটি আগে আমার ঠিক করতে হবে। অর্থাৎ আমার এক কথা আমি বলি, আমার গবেষণার টাইটেলটা ঠিক করতে হবে। তো গবেষণার টাইটেল ঠিক করার জন্য আমার যেটি প্রয়োজন সেটি হচ্ছে টাইটেলটি হবে খুবই সংক্ষিপ্ত, খুবই স্পেসিফিক এবং খুবই অর্থবহ। আমি তিনটি জিনিস বলেছি, খুবই স্পেসিফিক, খুবই অর্থবহ এবং খুবই সংক্ষিপ্ত। এই তিনটি জিনিস যদি তুমি মেনে চলো বা আমি প্রিন্সিপাল যদি আমি মেনে চলি, তাহলে আমার রিসার্চ প্রবলেম বাছাই করা খুবই সহজ হবে। কারণ কি, আমার সামাজিক গবেষণার টাইটেল এবং সামাজিক গবেষণার যে সমস্যা সেটি বাছাই করার জন্য আমার সুনির্দিষ্ট জ্ঞান, বৈজ্ঞানিক ভিত্তির উপরে কাজ করতে হবে। অর্থাৎ সেখানে আমার সুনির্দিষ্ট হতে হবে। অর্থাৎ আমি একই শব্দ, একই প্রত্যয় অথবা একই চলক বারবার ব্যবহার করব না। এমন কোনো চলক ব্যবহার করব না যেটি ক্লামজি, যেটি দুর্বোধ্য, সহজসাধ্য নয়, এমন বিষয়কে আমরা সামাজিক গবেষণা সমস্যা হিসাবে ধরব না। তো গবেষণার সমস্যা আর নির্ধারণের জন্য আমাদের কয়েকটি যৌক্তিকতা মানতে হবে, তো বা কয়েকটি বিবেচ্য বিষয় মানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে প্র্যাকটিক্যাবিলিটি। আমি আলোচনা করছি কিন্তু এইটা নিয়ে। নাম্বার 1, প্র্যাকটিক্যাবিলিটি। প্র্যাকটিক্যাবিলিটি অর্থ যে এর প্রায়োগিকতা। প্র্যাকটিক্যাবিলিটির অর্থ হচ্ছে প্রায়োগিকতা, অর্থাৎ যার প্রয়োগ করতে পারবো আমরা যে জিনিস, সেই জিনিসটিকে বলা হয় প্র্যাকটিক্যাবিলিটি। তো রিসার্চ প্রবলেমে যে জিনিসটি দেখা যায় যে আমরা যে বিষয়টি নির্ধারণ করব সেই বিষয়টি যেন আমরা প্রয়োগ করতে পারব। তো এইরকম যদি হয় তাহলে আমাদের গবেষণা বাছাই করা খুবই সহজ হবে। তাহলে আমার মনে রাখতে হবে যে আমার সামাজিক গবেষণার যে সমস্যা বা টাইটেল বা শিরোনাম সেটি নির্ধারণের জন্য অবশ্যই প্র্যাকটিক্যাবিলিটি বা প্রায়োগিকতা বা বাস্তবিকতার উপরে আমার জোর দিতে হবে। বাস্তবিকতা বা প্রায়োগিকতা যদি না থাকে তাহলে আমার সে রিসার্চ বাছাইটা সুষ্ঠু হবে না। এরপরে আমরা ফিজিবিলিটি, এরপরে আমাদের আসবে ফিজিবিলিটি। ফিজিবিলিটি হচ্ছে সম্ভাব্যতা, অর্থাৎ সামাজিক গবেষণার শিরোনাম বা সমস্যা বাছাই করতে গেলে আমার ওই গবেষণার ফিজিবিলিটি লাগে। অর্থাৎ আমার এই গবেষণার উপরে কতটুকু সম্ভাবনা আছে, সম্ভাব্যতা আছে সেটির উপরে। অর্থাৎ আমার দেশে একটি বিষয়ের কোনো সমস্যাই নাই, আমি সেই বিষয়ে গবেষণা করতে গেলে আমার দুর্বোধ্য হয়ে যাবে, অর্থাৎ আমি সেখানে ফিজিবিলিটি স্টাডি করতে পারবো না। এখন আমি যদি পদ্মা সেতুর কথা যদি বলি যে আমার পদ্মা সেতু আমি করব না, কিন্তু সেখানে আমি খামাখা ফিজিবিলিটি করে করব। ফিজিবিলিটি করতে অনেক টাকা খরচ হবে, অনেক ইয়ে হবে। তো এই ধরনের সম্ভাব্যতা আমাদের কখনোই দরকার হবে না। অর্থাৎ আমি যে বিষয় নিয়ে গবেষণা করব না, যে রিসার্চ প্রবলেম বা সমস্যা আমি নিয়ে কাজ করব না, সেটা আমি আমার ফিজিবিলিটি স্টাডির দরকার। এটি হচ্ছে আমার একটি বিবেচ্য বিষয়। তো রিসার্চ প্রবলেম বাছাই করার জন্য আরো দুটি বিবেচ্য বিষয় আছে, সেটি হচ্ছে ম্যানেজেবিলিটি। ম্যানেজেবিলিটি মানে হচ্ছে আমার বন্দোবস্তকতা, অর্থাৎ ম্যানেজেবল, যেটা যে বিষয়গুলি আমি ম্যানেজ করতে পারবো না সে বিষয়টি কখনো আমার রিসার্চ প্রবলেমের মধ্যে পড়বে না। অর্থাৎ সমস্যা বাছাই করার জন্য
আমি এমন বিষয়কে বাছাই করব যেটি অবশ্যই কি হবে, আমার ম্যানেজেবিলিটি থাকবে, অর্থাৎ আমি ম্যানেজ করতে পারবো। আমি যে টাইটেল বা শিরোনামটি ম্যানেজ করতে পারবো, তার প্রত্যয়কে ম্যানেজ করতে পারবো, সেই প্রত্যয় বা চলক অনুযায়ী আমি যখন ডাটা আর সংগ্রহ করব, মেথোডোলজি অনুযায়ী ডাটা কালেকশন করব, তখন সেই জিনিসগুলি যেন আমি ম্যানেজ করতে পারি, এবং ম্যানেজ করার জন্য যেন আমার সহজ জিনিস কঠিন না হয়ে যায়, কঠিন জিনিস অতি সহজ না হয়ে যায়, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ফলে আমি যদি ম্যানেজ করতে পারি তাহলে আমার রিসার্চ প্রবলেম বাছাই করা সহজ হবে। আরেকটি হচ্ছে কম্পিটেন্ট কম্পিটেন্স 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 competence of researcher, competence of researcher, এটির অর্থ হচ্ছে যে যে গবেষকের দক্ষতা। গবেষকের যদি দক্ষতা থাকে তাহলে একটি সমস্যা নির্বাচন খুব সহজ হবে। আর যদি গবেষক যদি ভালোভাবে দক্ষতার সাথে হ্যান্ডেল করতে না পারে তবে সেটি কঠিন হবে। শোনা যায়? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমরা খুব সুন্দর চমৎকার ভাবে শুনতে পাচ্ছি আমাদের ক্লাসটি। চলো আমরা তাহলে আলোচনা করছিলাম যে রিসার্চ প্রবলেম বা গবেষণার সমস্যার বাছাই করার যে যৌক্তিকতা। তো যৌক্তিকতার মধ্যে একটি হচ্ছে প্র্যাকটিক্যাবিলিটি, 2 হচ্ছে ফিজিবিলিটি, 3 হচ্ছে ম্যানেজেবিলিটি, আর 4 হচ্ছে কম্পিটেন্স অফ রিসার্চার। এই 4টি জিনিস থাকলে আমার একটি সমস্যা নির্বাচনটা খুবই চমৎকার হবে। এটি হচ্ছে আমাদের এখানে আলোচনার বিষয় সংক্ষিপ্ত ভাবে। তো আমরা এবার যে জিনিসটি আলোচনা করব সেটি হচ্ছে রিভিউ অফ লিটারেচার। আমরা তাহলে আলোচনা করব রিভিউ অফ লিটারেচার। আমরা এই অংশটুকু আজকে আলোচনা করব, রিভিউ অফ লিটারেচার। রিভিউ অফ লিটারেচারের বাংলাটা হচ্ছে যে সাহিত্য সমীক্ষা। সাহিত্য সমীক্ষা, সাহিত্য সমীক্ষা হচ্ছে কি, যে আমি যে বিষয়টি নিয়ে গবেষণা করব সেই বিষয়ে যে তথ্য উপাত্ত, তার যে সাহিত্যিক যে ব্যাপারগুলি থাকবে, যে তার যে লিটারেচারের যে ব্যাপারগুলি থাকবে সেইটির উপরে কাজ করা। অর্থাৎ আমার একটি গবেষণার উদ্দেশ্য থাকবে, আমার গবেষণার কিছু প্রশ্নমালা থাকবে, আমার গবেষণার কিছু অনুমান বা হাইপোথিসিস থাকবে। এই উদ্দেশ্য, হাইপোথিসিস এবং রিসার্চ কোশ্চেন, অর্থাৎ গবেষণার যে প্রশ্নমালা, গবেষণার যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর, এই উদ্দেশ্য এবং হাইপোথিসিস ড্র যে আমরা করি সেটার জন্য, অর্থাৎ সেটার কে সাপোর্ট দেওয়ার জন্য আমার যে তথ্য দরকার হয়, যে কারিগরি তথ্য দরকার হয়, যে লজিস্টিক সাপোর্ট দরকার, সেটি হচ্ছে আমার লিটারেচার রিভিউ। অর্থাৎ সাধারণভাবে বলা যায় যে গবেষণার সংশ্লিষ্ট রচনাবলী, যেমন বই, পুস্তক, সাময়িক ইত্যাদি হচ্ছে লিটারেচার রিভিউ বা রিভিউ অফ লিটারেচার। অর্থাৎ গবেষণার সাথে সংশ্লিষ্ট যে বই, পুস্তক আমার সাপোর্টিভ লাগবে সেটিকেই বলা হয় লিটারেচার রিভিউ, যদি আমি রিভিউ করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটি সংজ্ঞা দেখি। এখানে জর্জ জে মাউলি, আমি লিখে দিই, জর্জ জে মাউলি, উনি বলেছেন যে দ্য রিভিউ অফ দ্য লিটারেচার is an
existing task, calling for a deep insight and clear perspective of the overall field. খুবই চমৎকার একটি সংজ্ঞা। জর্জ জে মাউলি উনি বলছেন যে the review of the literature is an existing task calling for a deep insight and clear perspective of the overall field. অর্থাৎ সাহিত্য সমীক্ষা হলো এমন একটি যথাযথ কাজ যা গবেষণা ক্ষেত্রের সার্বিক বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি ও সুস্পষ্ট প্রেক্ষাপট সৃষ্টির জন্য আবশ্যক। একদম ক্লিয়ার। অর্থাৎ গবেষক তার যে ডিপ ইনসাইট বা অন্তর্দৃষ্টি আছে সেটিকে কাজে লাগানোর জন্য যে লেখাপড়া করতে হয়, তাকে যে বই পুস্তক সাময়িকের সাহায্য নিতে হয়, এই বই পুস্তক সাময়িক যে যত পড়বে সেই গবেষকের গবেষণা তত ভালো হবে। এটি হচ্ছে মূল কথা। অর্থাৎ আমি লিটারেচার রিভিউ করতে হবে, অর্থাৎ আমাকে প্রচুর পড়তে হবে যে এই সংক্রান্ত অন্য কোনো গবেষণা হয়েছে কিনা, এর আগে এই বিষয়ে গবেষণা হলে কি রেজাল্ট এসেছিল, সেখানে কোন কোন বিষয়ের রেফারেন্স টানা হয়েছিল, সেই গবেষণায় কোন কোন বই পড়া হয়েছিল, কোন কোন সাময়িকী পড়া হয়েছিল, কোন কোন জার্নাল পড়া হয়েছিল, কোন অংশটুকু মূল চৌম্বক অংশ ছিল, এবং সর্বোপরি ফাইন্ডিংস কি, সমস্ত আজকে যেটি আমার নতুন গবেষণা, কালকেই সেটি অন্য একজন গবেষকের লিটারেচার রিভিউ হয়ে যায়। তো সুতরাং লিটারেচার রিভিউ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আমি যদি লিটারেচার রিভিউ না করি তাহলে আমি একটি গবেষণার ভিতরে কখনোই ঢুকতে পারবো না। আমাকে দেখতে হবে, আমি যদি এখন কোভিড নিয়ে গবেষণা করি তাহলে দেখতে হবে যে এর উপরে কত রকমের পড়াশোনা হয়েছে, এর উপরে কত রকমের গবেষণা হয়েছে, এর উপরে কতটি জার্নাল আছে, কতগুলো বই আছে, কারা লিখেছে, তারা কি বলতে চেয়েছেন ওই বিষয়টির উপরে। এই বিষয়গুলি হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ। তো লিটারেচার রিভিউ করতে গেলে কিছু বিবেচ্য বিষয় থাকে। লিটারেচার রিভিউ আমরা যখন করব তখন কিছু বিবেচ্য বিষয়, অর্থাৎ আমার কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে প্রাসঙ্গিক পুস্তক। প্রাসঙ্গিক পুস্তক বা বই পুস্তক নিতে হবে। তারপরে বলছে জার্নাল, সাময়িকী, পত্র পত্রিকা, এগুলো আমার সংগ্রহ করতে হবে। পূর্বের গবেষণা প্রতিবেদন, এটি আমার লাগবে। প্রাসঙ্গিক বিষয়ে উৎস হতে দলিল, দস্তাবেজ, এগুলি লাগবে। তারপরে সমকালীন পরিসংখ্যান তথ্য, এগুলি লাগবে, এবং নির্ভরযোগ্য ও বিশেষজ্ঞের মতামত, এই বিষয়গুলি আমার লাগবে। তো আমি যেটা বলছিলাম যে একটি গবেষণার পরিপূর্ণ জ্ঞান লাভের জন্য আমার পূর্বের গবেষকের যে কার্যক্রম, যে রিপোর্ট, যে প্রতিবেদন, যে বই পুস্তক জার্নাল থাকে সেগুলি আমার পড়তে হবে, জানতে হবে এবং বিশেষজ্ঞের মতামত নিতে হবে। তাহলে আমার এগুলি হবে লিটারেচার রিভিউ। তো সাহিত্য সমীক্ষার উদ্দেশ্যটা কি? সুপ্রিয় শিক্ষার্থীদের, সাহিত্য সমীক্ষার উদ্দেশ্যই হচ্ছে গবেষণাকে শক্তিশালী করা। অর্থাৎ তোমাকে যদি রেফারেন্স না দিতে পারো, তোমাকে কথা বলতে হবে রেফারেন্স দিয়ে। আমি কোভিড নিয়ে গবেষণা করছি, তাহলে আমি একটি মন গড়া কথা বলতে পারবো। আমাকে তখন
রেফারেন্স দিতে হবে। রেফারেন্স দিতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশেষজ্ঞ, ডক্টর, নার্স, প্যাশেন্ট, বিভিন্ন বই, পুস্তক, জার্নালের রেফারেন্স দিয়ে দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আর এই রেফারেন্স যখন আমি দিতে পারবো, তখন রেফারেন্সটা তো আমি তো পাবো না, আমাকে তখন বই পড়তে হবে, আমাকে তখন পুস্তক পড়তে হবে, জার্নাল পড়তে হবে। এগুলো পড়লে আমি আমার লিটারেচার সম্পর্কে জানতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজানের বিরতির জন্য একটু আমরা একটু চলে গিয়েছিলাম অন্যভাবে, তো আমরা আজানের বিরতির পরে আবার তোমাদের সাথে চলে আসলাম। তো আমি যেটা বলছিলাম যে সাহিত্য সমীক্ষার উদ্দেশ্য অনেক। তো এই সাহিত্য সমীক্ষার উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে গবেষণার প্রয়োজনীয়তা। যখন তুমি উপলব্ধি করবে, তখন সাহিত্য সমীক্ষা দরকার হবে। গবেষণার তাত্ত্বিক ভিত্তির জন্য আমার দরকার হবে, অর্থাৎ আমার যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, একটি গবেষণার খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের জন্য আমার দরকার হবে কি দরকার হবে? লিটারেচার রিভিউ। এরপরে আমার দরকার হবে গবেষণার যৌক্তিকতা তুলে ধরার জন্য জ্ঞানের ভিত্তি, অর্থাৎ আমি যে বলেছিলাম যে রেফারেন্স দিয়ে কথা বলতে হবে, অর্থাৎ এই জ্ঞানগুলোর ভিত্তি হচ্ছে আমার দরকার হবে। এরপর প্রাসঙ্গিক তথ্যের উৎস, গবেষণার পরিধি নির্ধারণ, অনুসন্ধান কর্মের পুনরাবৃত্তি এবং গবেষণা নকশা তৈরি, এই কাজগুলি কিন্তু আমার লিটারেচার রিভিউর মাধ্যমে হয়ে থাকে। তো এটি হচ্ছে আমার উদ্দেশ্য। আর আজকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে যে importance of review of literature, অর্থাৎ আমার লিটারেচারে গুরুত্বটা কোথায়, আমি যে লিটারেচারগুলো রিভিউ করি তার গুরুত্বটা কোথায়। এই লিটারেচার রিভিউ এর গুরুত্ব অপরিসীম। এক কথায়, তুমি যখন কি গবেষণা করতে যাবে, তুমি যখন ভালো গবেষক হতে যাবে, তখন তোমাকে প্রচুর বই পড়তে হয়, প্রচুর জার্নাল পড়তে হয়, প্রচুর যে আমাদের যে আর্টিকেল বের হয় জার্নালগুলিতে, সেগুলি পড়তে হবে, পেপার, পত্রিকা, কাটিং, মানুষের সাক্ষাৎকার, প্রচুর তোমাকে রিভিউ করতে হবে। ফলে এটা দরকার। এই জন্য কেন দরকার লিটারেচার রিভিউ, ইম্পর্টেন্স, সেটি আমরা আলোচনা করি। নাম্বার 1, সিলেকশন অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইস্যু। একটা হচ্ছে বাংলায় লিখি, সঠিক বিষয় নির্বাচন। সঠিক বিষয় নির্বাচন অর্থাৎ ওই যে আমি বলছিলাম যে গবেষণা বা রিসার্চ প্রবলেম, একটি ভালো রিসার্চ প্রবলেম যদি তুমি আইডেন্টিফাই করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ যদি না করি, তাহলে আমি ভালো টাইটেল পাবো না। কারণ দেখা যাচ্ছে যে তুমি যে টাইটেল নিয়ে কাজ করবে, এটা কিছুদিন আগে আরেকজন করে ফেলছে, ফলে তোমার সাথে ডাবলিং হয়ে যাবে, দ্বৈত হয়ে যাবে। এই জন্য তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে কোনটা আনকমন, কোনটা এক্সেপশনাল, কোনগুলি এখনো গবেষণা হয় নাই। সুতরাং এগুলি তো আর এমনি এমনি জানা যাবে না, প্রচুর পড়তে পড়তে এটা জানা হয়ে যায়। 2 নম্বর গুরুত্ব হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে
যে আমি একটি গবেষণা করতে গেলে ওই গবেষণার একটি তাত্ত্বিক কাঠামো বা একটি থিওরি ডেভেলপ করতে হয়। অর্থাৎ গবেষণাটা কোন থিওরির উপরে বেস করে তৈরি হয়েছে সেটি আমার বের করতে হয়, আর বের করতে হলে অবশ্যই লিটারেচার রিভিউ করতে হবে। নাম্বার 3, হাইপোথিসিস ডিটারমিনেশন। ডিটারমিনেশন of hypothesis, ডিটারমিনেশন অফ হাইপোথিসিস অর্থাৎ একটি গবেষণার অনুমিত সিদ্ধান্ত বা হাইপোথিসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই হাইপোথিসিসকে যদি আমরা ড্র করতে চাই তাহলে অবশ্যই আমার লিটারেচার রিভিউ করতে হবে, কারণ তুমি লিটারেচার রিভিউ না করলে কখনোই হাইপোথিসিস বের করতে পারবে না। এটি একটি। আমরা 4 নাম্বার যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সুইটেবল ওয়ার্ক স্ট্র্যাটেজি। সেটা গেল গবেষণার যৌক্তিকতা। গবেষণার যৌক্তিকতা অর্থাৎ রেশনাল অফ দ্য স্টাডি। কোনো গবেষণার কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন, এই গবেষণাটি আমি কেন নিলাম, এই শিরোনামটি আমি কেন নির্ধারণ করলাম, আর সেটি জানার জন্য অবশ্যই আমার লিটারেচার রিভিউ করতে হবে। সুতরাং গবেষণার যৌক্তিকতা জানার জন্য আমার লিটারেচার রিভিউ খুবই যুক্তিসঙ্গত। নাম্বার 5, পুনরাবৃত্তি রোধ। অর্থাৎ আমি যে বলেছিলাম যে কোনো বিষয় গবেষণা করতে গিয়ে ডাবলিং হলো কি, গবেষণায় কিন্তু অনেক সময় চৌর্যবৃত্তি হয়। অনেক সময় একজনের গবেষণা আরেকজন চুরি করে, নকল করে, কপি করে চালিয়ে দিতে পারে। সুতরাং এই যে ডাবল হচ্ছে কিনা, পুনরাবৃত্তি হচ্ছে কিনা, আমি অনেক সময় নাও জানতে পারি। কারণ কি, আমার মনে হলো যে এই বিষয় নিয়ে আমি গবেষণা করব, কিন্তু আমি লিটারেচার রিভিউ করলাম না, ফলে দেখা গেল যে ওই বিষয় নিয়েই আরেকজন গবেষণা করে। সুতরাং আমারটা তারটা ডাবল হয়ে যাবে। এই জন্য আমার গবেষণাটি তখন আর বেশি বিশেষ কাজে লাগবে না। এই জন্য এই পুনরাবৃত্তি রোধ করার জন্য আমার অবশ্যই কি করতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে। আরেকটি হচ্ছে ডেফিনেশন অফ কনসেপ্ট, চলকের সংজ্ঞায়ন। আমরা জানি যে আমাদের যে গবেষণার সমস্যা, শিরোনাম, টাইটেল যেটাই বলি না কেন, আর সেটির মধ্যে অনেকগুলি চলক থাকে। আমরা জানি যে স্বাধীন চলক, অধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট চলক, ডিপেন্ডেন্ট চলক, আর কিছু আছে তোমার নিউট্রাল বা স্বাধীন চলক, যেগুলো হাইট থাকে, সেই চলকগুলির সংজ্ঞা প্রদান করতে হবে। অর্থাৎ কোনগুলি স্বাধীন চলক, কোনগুলি অধীন চলক, কোনটি কোনটির উপর নির্ভরশীল চলক, এই চলকগুলির সংজ্ঞা যদি আমি নির্ধারণ করতে চাই তাহলে অবশ্যই আমার লিটারেচার রিভিউ করতে হবে। কারণ কি, মনে করো যে কোভিড-19 বলতে কি বোঝায়, তাহলে অবশ্যই আমার এর ডেফিনেশন জানতে হবে। পদ্মা রিলিজ বলতে কি বোঝায়, তাহলে আমার পদ্মা রিলিজের সংজ্ঞা আমার ওইভাবে বইয়ের ভাষায় দিতে হবে। অর্থাৎ পদ্মা রিলিজ মানে কিন্তু মেঘনা রিলিজ নয়, অর্থাৎ ওইভাবে আমাকে সংজ্ঞায়িত করতে হবে। তো এভাবে প্রত্যেকটি চলকের সংজ্ঞায়িত করতে। আর ফাইনালি যেটা বলছে যে প্রতিবেদন প্রকাশ। অর্থাৎ শেষে আমরা একটি যে কোনো গবেষণার শেষ করার পরে আমরা কি করি, একটি রিপোর্ট লিখি। সেই রিপোর্টটি
যেন চমৎকার হয়, সেই রিপোর্টটি যেন বাস্তবসম্মত হয়, সেই রিপোর্টটি যেন বৈজ্ঞানিক ভিত্তিতে হয়, সায়েন্টিফিক হয়, সেজন্য আমরা প্রচুর লেখাপড়া করি বা অন্য একটি রিপোর্ট দেখি, তার একটি স্টাইল আছে, সেটি ফলো করি। আর ফলো করতে গেলে আমার প্রচুর পড়াশুনো করতে হবে, প্রচুর রিপোর্ট বা প্রতিবেদন পড়তে হবে। এই জন্য যে আমার একটি ভালো প্রতিবেদন প্রকাশের জন্য আমার লিটারেচার রিভিউ করতে হবে। তো এই পর্যন্তই আজকে আমরা আলোচনা করলাম যে ইম্পর্টেন্স অফ লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ কি। আর তার আগে আমরা আলোচনা করেছিলাম যে রিসার্চ প্রবলেম বা গবেষণা সমস্যা এবং গবেষণা সমস্যার বাছাইয়ের যে যৌক্তিকতা সেটি সম্পর্কে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যায়ে বা এই পর্যন্তই আমি আজকে আলোচনা করলাম তোমাদের মাস্টার শেষ পর্বের আমাদের যে অ্যাডভান্স সোশ্যাল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আছে, সামাজিক গবেষণা ও পরিসংখ্যান, সেখান থেকে আমি গবেষণার অংশটুকুই আলোচনা করি। তো তোমরা আরো অনেক অনেক প্র্যাকটিস করবে, কারণ সামাজিক গবেষণা বিষয়টি পুরোটাই নির্ভর করে তুমি কতটুকু প্র্যাকটিস বা লিটারেচার রিভিউ করতে পারছো তার উপরে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছ থেকে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সবসময় দেশকে ভালোবাসবে, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।